হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি পড়াবো যে ফাংশন অফ কিডনি আর নেফ্রনের স্ট্রাকচার স্ট্রাকচার কাইন্ড অফ অ্যানাটমি। ওকে, তো কিডনি কি কি ফাংশন আছে সেটা আজকে দেখবো। কি কি ফাংশন আছে দেখি। ফার্স্ট ফাংশন হচ্ছে এক্সক্রিশন অফ ওয়েস্ট অ্যান্ড আদার ফরেন সাবস্টেন্সেস, রেগুলেশন অফ ব্লাড আয়নিক কম্পোজিশন, রেগুলেশন অফ ব্লাড পিএইচ, production of hormone, regulation of blood pressure, regulation of blood volume, maintenance of blood osmolarity, regulation of blood glucose level। দেখবো গুলো কি করে হচ্ছে। ফার্স্ট বলছে এক্সক্রিশন অফ ওয়েস্ট অ্যান্ড আদার ফরেন সাবস্টেন্সেস, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, এগুলো কি আমাদের ইউরিক অ্যাসিড, এগুলো আমাদের বেশিরভাগ কি সব বার করে দিতে হবে। বেশিরভাগ সব আমাদের বডি থেকে বার করে দিতে হবে। কি করে বার করবো দেখি। ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা কোনো প্রোটিন জাতীয় কোনো খাবার খাচ্ছি, খাওয়ার পরে ওটা ভাঙছে, প্রোটিওলাইসিস হচ্ছে। প্রোটিনকে যদি ভাঙা হয় তাহলে প্রোটিওলাইসিসই হবে। তারপরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে। ট্রান্সঅ্যামিনেশন হওয়ার জন্য কি হচ্ছে, গ্লুটামেট তৈরি হচ্ছে। গ্লুটামেটটা কি হচ্ছে, ডিহাইড্রোজিনেশন প্লাস ডিঅ্যামিনেশন। এটাকে মেনলি বলে ডিঅ্যামিনেশন অফ, মানে ডিঅ্যামিনেশন প্রোডাক্টই বলে, ঠিক আছে। এই জন্য এই পুরো সিনথেসিসটা হচ্ছে ডিঅ্যামিনেশনের সিনথেসিস, মনে রাখবে। ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে গ্লুটামেট তৈরি হচ্ছে, গ্লুটামেট থেকে আমার জিনেশন প্লাস ডিঅ্যামিনেশন প্রসেসের মাধ্যমে আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এই অ্যামোনিয়া তৈরি হলো, অ্যামোনিয়াটা একটা ডিটক্সিফিকেশন ইন লিভার হয়ে গেল, মানে এই অ্যামোনিয়া যাতে কোনোভাবে আমাদের কিডনির কোনো সেলকে ক্ষতি না করতে পারে, কেননা লেস টক্সিক হলেও টক্সিক তো, যে কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য লিভার ওটাকে কি করলো, লিভার ওটাকে লেস টক্সিক করে দিল। ওকে, তারপরে ইউরিয়া, কিছুটা ইউরিয়া কি করলো, ইউরিনের থ্রুতে বেরিয়ে গেল। এখনো সব ইউরিয়া বেরোয়নি। কি হবে, এই অ্যামোনিয়াটা এইবার ডিটক্সিফিকেশন ইন আদার টিস্যু, আদার টিস্যুতে যখন ডিটক্সিফিকেশন মানে টক্সিসিটি লেস, টক্সিসিটি থাক মানে যতটা পরিমাণ থাকার কথা ততটা পরিমাণ থাকছে না, এই জন্য বলছে ডিটক্সিফিকেশন। ওকে, ওখান থেকে সেম গ্লুটামেট তৈরি হলো, গ্লুটামেট কি করলো, ডিঅ্যামিনেশন হলো কিডনিতে গিয়ে। এই গ্লুটামেটটা কি হলো, ডিঅ্যামিনেশন। এতক্ষণ ভালো করে বোঝো যে আমাদের, এক মিনিট, মানে কি বলছিলাম, সরি নেটটা চলে গেছিল। আহ কি বলছিলাম, যে আমার এই যে কোনো প্রোটিন খেলাম, সেটা ব্রেকডাউন হলে প্রোটিওলাইসিস হয়ে গেল। প্রোটিওলাইসিস হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্স অ্যামিনেশন হলো, যার জন্য গ্লুটামেট তৈরি হলো। গ্লুটামেট তৈরি হওয়ার পরে ডিহাইড্রোজিনেশন প্লাস ডিঅ্যামিনেশন, এই পুরো প্রসেসটাকে ডিঅ্যামিনেশনই বলে। এজন্য এটাকে হচ্ছে আমাদের এরকম করে লেখা। গ্লুটামেট কি করলো, আমাদের অ্যামোনিয়া তৈরি করলো। এই যে অ্যামোনিয়া তৈরি করলো, অ্যামোনিয়া একটা লিভারের থ্রুতে মানে ডিটক্সিফিকেশন হয়ে গেল। ডিটক্সিফিকেশন মানে টক্সিসিটি লেস, ডিটক্সিফিকেশন হয়ে গেল, হয়ে গিয়ে ইউরিয়া হিসাবে বেরিয়ে গেল। এটা কে সাহায্য করলো, লিভার। এখনো পর্যন্ত কিডনি কিন্তু সাহায্য করেনি, কিডনি সাহায্য করবে। কি করে সাহায্য করবে, ডিটক্সিফিকেশন ইন আদার টিস্যুতে গিয়ে এই অ্যামোনিয়াটা কিছুটা গেল, গিয়ে গ্লুটামাইন তৈরি করলো। এই গ্লুটামাইনটা ডিঅ্যামিনেশন হলো কিডনিতে, এইবার কিডনির ফাংশন। এই গ্লুটামাইনটা তারপরে আবার গ্লুটামেট, আর এটা কি তৈরি হলো, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, ঠিক আছে। গ্লুটামেট প্লাস অ্যামোনিয়াম আয়ন, এই গ্লুটামেট প্লাস অ্যামোনিয়াম আয়ন কি করবে, টু অক্সোগ্লুটারেট আর অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে, যেটা এক্সক্রিট হবে ইউরিনের থ্রুতে, দুটোই। একটা গ্লুটামেটের সঙ্গে যে অ্যামোনিয়াম আয়নটা হবে সেটাও হবে, আর অক্সোগ্লুটারেটের সঙ্গে যে অ্যামোনিয়াম আয়নটা তৈরি হবে ওটাও আমার ইউরিনের থ্রুতে একদম পুরো বাইরে বেরিয়ে যাবে বডিতে। এই জিনিসগুলো ভালো করে বোঝার জিনিস, যে আমার কি করে একটা প্রোটিন খাওয়ার পরে কি কি স্টেপে আমার বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বেরিয়ে যাচ্ছে অ্যাজ এ ইউরিয়া। কিছু অ্যামোনিয়া ফর্ম আছে, কিছু ইউরিয়া ফর্ম আছে। ইউরিয়া বেরিয়ে যাচ্ছে লিভারের থ্রুতে,
ইউরিয়া বেরিয়ে যাচ্ছে আমাদের লিভারের থ্রুতে অবশ্যই, আর হচ্ছে অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে আমাদের কিডনির থ্রুতে। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের, আচ্ছা এরপরে কি আছে? ফার্স্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যামোনিয়া অ্যান্ড ইউরিয়া ফর্ম ডিয়ামিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড, এটা হয়ে গেল। এরপরে পড়বো বিলিরুবিন ফ্রম দ্য ক্যাটাবলিজম অফ হিমোগ্লোবিন, এটা পড়ি, দেখি কি আছে। বলছে বিলিরুবিন ফ্রম ক্যাটাবলিজম অফ হিমোগ্লোবিন, যখন আমাদের হিমোলাইসিস হচ্ছে না এক্সট্রা ভাস্কুলার বা ইন্ট্রাভাস্কুলার টিস্যুতে, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ব্লাড সেল। এইটা দাঁড়াও, এটা লালে আছে তো এখানে বোঝা যাবে না, দেখি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ব্লাড সেল। ওকে, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে পুরোটা আমাদের ব্লাড সেল। কি হচ্ছে? এই যে ব্লাড সেলে আছে, এখান থেকে আনকনজুগেটেড বিলিরুবিন প্লাস অ্যালবুমিন তৈরি হচ্ছে। অ্যালবুমিন কোথায় থাকে? বেশিরভাগ অ্যালবুমিন থাকে হচ্ছে আমাদের অ্যাসিডিক এনভায়রনমেন্টে। কেন অ্যাসিডিক এনভায়রনমেন্ট পছন্দ করে? যেসব অ্যাসিডিক জিনিসপত্র আমরা খাই, যেসব অ্যাসিডিক জিনিসপত্র আমাদের পছন্দ করি, ঠিক আছে, এইসব অ্যাসিডিক জিনিসপত্র অ্যালুমিনের সঙ্গে গুলে যায় বা অ্যালুমিন গুলতে সাহায্য করে ওদেরকে, এটা মনে রাখবে। এই আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়েছে, বিলিরুবিনটা হিমোলাইসিসের মাধ্যমে তৈরি হলো। তৈরি হওয়ার পরে কি হলো? আনকনজুগেটেড বিলিরুবিনটা আস্তে আস্তে আমাদের হেপাটিক ইয়েতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হেপাটিক, আমাদের হেপাটোসাইট, ঠিক আছে, হেপাটিক সার্কুলেশন যেটাকে বলে, লিভার। তারপরে তারপরে আনকনজুগেটেড বিলিরুবিন, ওটা কি হলো? ওটা আস্তে আস্তে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হলো। এই কনজুগেটেড বিলিরুবিন কি করলো? বাইলারি সিস্টেম, মানে যখন লিভার বাইল 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 তৈরি করলো, বাইলারি সিস্টেম চালু করলো, বাইলের থ্রুতে বেরিয়ে গেল হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। কোথায় বেরিয়ে গেল? স্মল ইন্টেস্টাইনে। কারণ লিভারে যা সমস্ত বাইল থেকে শুরু করে যা সিক্রেট করে, বেশিরভাগই সব স্মল ইন্টেস্টাইনে সিক্রেট করে, তাই তো? তাই জন্য কি তৈরি হয়ে গেল স্মল ইন্টেস্টাইনে গিয়ে? কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিনটা কি হলো? কনজুগেটেড বিলিরুবিনটা ব্যাকটেরিয়াল প্রোটিয়েসেস, ব্যাকটেরিয়াল প্রোটিয়েসেস যে এনজাইম, মানে আমাদের ইন্টেস্টাইনে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে। আমাদের ইন্টেস্টাইনে আমরা জানি অনেক রকমের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া গুলো গুড ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলো আমাদের বডিতে হেল্প করতে আসছে, ঠিক আছে। ওই ব্যাকটেরিয়া গুলো ব্যাড ব্যাকটেরিয়া হয়ে যায় যখন মিউটেশন হয়ে যায়, তখন কিছু করার থাকে না, তখন আমাদের বডিতে বিভিন্ন রকম ইনফেকশন তৈরি হয়। আচ্ছা, ব্যাকটেরিয়াল প্রোটিয়েজ এনজাইমের মাধ্যমে কি হলো? ব্যাকটেরিয়াল প্রোটিয়েজ এনজাইমের মাধ্যমে বিলিনোজেন তৈরি হলো। এই বিলিনোজেন নামটা কি করে এলো? কনজুগেটেড বিলিরুবিন থেকে। স্মল ইন্টেস্টাইনে এটা কিন্তু বিলিনোজেন কনভার্ট হলো। কনভার্ট হওয়ার পরে পোর্টাল ভেন, এটা হচ্ছে পোর্টাল ভেন থেকে, এই যে পোর্টাল ভেন দেখছো, পোর্টাল ভেনের মাধ্যমে ইউরোবিলিনোজেন কি হলো? খুব ভালো করে দেখো, একটা তো আবার পোর্টাল ভেনের মাধ্যমে আপটেক খেলো, আপটেক হয়ে এখানে আবার ইউরোবিলিনোজেন কিডনির থ্রুতে আমাদের ইউরিনের মাধ্যমে সিক্রেট হলো, আর একটা ফিসের মাধ্যমে বেরিয়ে গেল। খুব ভালো করে বোঝো, ইউরোবিলিনোজেন ফর্মেই আমাদের বডি থেকে বেরোয়, ইউরোবিলিনোজেন ফর্মেই আমাদের বডি থেকে হচ্ছে বেরোয়, ঠিক আছে। যদি আমাদের হিমোগ্লোবিনের এই যে জায়গাটা পড়লাম, যে বিলিরুবিন ফ্রম ক্যাটাবলিজম অফ হিমোগ্লোবিন, এই যে বিলিরুবিন যে বাই প্রোডাক্টটা বেরোচ্ছে, এই বিলিরুবিনটা ইউরোবিলিনোজেন ফর্মেই বেরোয়। এই যে ইউরোবিলিনোজেন ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, এইটা এই ফর্মেই বেরোয়। একটা কি করে বেরোয়? একটা ফিসের মাধ্যমে বেরিয়ে যায়, আর একটা পোর্টাল ভেনের মাধ্যমে আবার সেই হচ্ছে লিভার, আবার লিভারে যাবে, লিভার থেকে আমার ব্লাডে যাবে, ব্লাড থেকে আমার কিডনিতে যাবে, কিডনির থেকে আমার ইউরিনের থ্রুতে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে হেল্প কে করলো? এখানে কিডনি এই ইউরোবিলিনজনকে একটা বার করে দিল, আর আমাদের স্মল ইন্টেস্টাইন আর একটা ফিন্সের মাধ্যমে আর একবার বার করে দিল। বোঝা যাচ্ছে কি বলছি? কিডনি কোথায় হেল্প করছে? কিডনি হেল্প করছে এই জায়গাটায়, যে ইউরোবিলিনোজেন এই স্মল ইন্টেস্টাইন থেকে আমার গেল হচ্ছে লিভারে, লিভার থেকে গেল ব্লাডে, ব্লাড থেকে আবার গেল কিডনিতে, কিডনি ওটাকে ইউরোবিলিনোজেন ফর্মেই ইউরিন হিসাবে বার করে দিল। ওকে, এর পরের পয়েন্ট কি আছে? ক্রিয়েটিনিন ফ্রম দ্য ব্রেকডাউন অফ ক্রিয়েটিন ফসফেট ইন মাসেল ফাইবার। ক্রিয়েটিন, ক্রিয়েটিন মনে রাখবে, খুব ভালো প্রোডাক্ট। ক্রিয়েটিন টক্সিক না, ক্রিয়েটিনিনটা টক্সিক। ক্রিয়েটিন আর ক্রিয়েটিনিন, এটা মনে রাখবে সবসময়।
কি কি আছে? বলছে ক্রিয়েটিনিন ডিগ্রেডেশন হচ্ছে। কি করে ডিগ্রেডেশন হচ্ছে? এই যে ক্রিয়েটিন, এটা হচ্ছে ভালো প্রোডাক্ট। এই ক্রিয়েটিনটা কি হচ্ছে? ক্রিয়েটিনটা আমাদের ব্রেকডাউন হচ্ছে। কি করে ব্রেকডাউন হচ্ছে? ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিন ফসফেট হতে পারে। কি করে ফসফেট হবে? যদি আমার এটিপি থেকে এডিপি হয়। আর যদি ক্রিয়েটিন ফসফেট থেকে ক্রিয়েটিন তৈরি হয়, তখন আবার এডিপি থেকে এটিপি তৈরি হবে। ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে, এটিপির একটা ফসফেট গ্রুপ চলে যাচ্ছে, তাই জন্য এই জন্য এটিপি থেকে এডিপি হচ্ছে। তখন আমার ক্রিয়েটিন ফসফেট তৈরি হচ্ছে। আর ক্রিয়েটিন ফসফেটটাই যখন আবার ক্রিয়েটিন ফর্ম করছে, তখন এডিপি থেকে আমার এটিপি মানে ফসফেট গ্রুপ, আবার এই ফসফেট গ্রুপটা চলে যাচ্ছে এই এডিপি প্লাস পিআই তে। এডিপি প্লাস আমার কি যাচ্ছে? পিআই তে, সরি, এডিপি প্লাস পিআই চলে যাচ্ছে। এডিপি প্লাস পিআই এই হচ্ছে এটিপি তৈরি করে দিচ্ছে, তখন আমার ক্রিয়েটিন তৈরি হচ্ছে। তো মেন ব্যাপার কি? মেন ব্যাপার ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন হচ্ছে আমার যে ফসফেটটা আছে, এই ক্রিয়েটিনিন ফসফেট থেকে আমার ক্রিয়েটিন তৈরি হচ্ছে। ক্রিয়েটিন আমাদের ডিগ্রেডেশন হচ্ছে মাসেলে। মাসেলের ডিগ্রেডেশন হওয়ার পরে ক্রিয়েটিনিন তৈরি করছে, যেটা হচ্ছে ব্যাড প্রোডাক্ট বা ওয়েস্ট প্রোডাক্ট। সেখান থেকে আমার ব্লাডে যাচ্ছে, ব্লাডের থেকে কিডনি যাচ্ছে, কিডনি ওটাকে ইউরিন ফর্মে বার করে দিচ্ছে। ওকে, এরপরে কি আছে? ইউরিক অ্যাসিড ফ্রম দ্য ক্যাটাবলিজম অফ নিউক্লিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড ফ্রম দ্য ক্যাটাবলিজম অফ নিউক্লিক অ্যাসিড। দেখি কি বলতে চাই। ইউরিক অ্যাসিড কি করে বার হচ্ছে বডি থেকে সেটাও বলে দিই। কেন আমাদের বডি থেকে অল্প ইউরিক অ্যাসিডও বেরোয়, মেন আমাদের প্রোডাক্ট থাকে ইউরিয়ায়। কেন আমাদের ম্যামলস এর বডি থেকে বেশিরভাগ ইউরিয়াই বেরোয়, ইউরিক অ্যাসিড কমই বেরোয়। কিন্তু যেহেতু ওয়েস্ট প্রোডাক্ট আমাদেরকে বলতেই হবে, আর যেহেতু অবভিয়াসলি কিডনি হেল্প করছে, সেখানে তো আমাকে বলতেই হবে। এখানে কি, খুব ভালো করে দেখো, এই যে ডিএনএ অ্যান্ড আরএনএ ডিগ্রেডেশন, ডিএনএ আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড। ওকে, ডিগ্রেডেশন হয়ে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড থেকে নিউক্লিওসাইড, তারপরে এই যে বেস, এই বেসের এখানে কিডনি হেল্প করছে, মানে পিউরিন বেস, পিরিমিডিন বেস। এই যে বেস তৈরি করলো, ওই পিরিমিডিন বেস থেকে আমাদের কি হচ্ছে? ইউরিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে আস্তে আস্তে। বেস মানে পিউরিন, পিরিমিডিন, এইসব যে বেস গুলো আছে, এগুলোর মাধ্যমে আমার ইউরিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে। ক্যাটাবলিজম মানে এই প্রসেসটাকে পুরোটা ফাস্ট করতে সাহায্য করছে। বা এটাকে বলে হচ্ছে যে, আমরা যেমন হচ্ছে কাউকে আমরা ফোর্স করি না, ফোর্স করি যে কাজটা করো 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 করো, এই যে ফোর্স করছি মানে ওটাকে, ওকে হচ্ছে মানে ওর বেগটাকে আরো বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা মেন ব্যাপার। এরপরে হচ্ছে রেগুলেশন অফ ব্লাড আইকনিক কম্পোজিশন অ্যান্ড পিএইচ। রেগুলেশন অফ ব্লাড আয়নিক কম্পোজিশন অ্যান্ড পিএইচ মানে বলছে কিডনি হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন হচ্ছে তৈরি করে, ওটাকে কি করে? আমাদের ব্লাডের পিএইচ মেনটেনে সাহায্য করে। কি করে সাহায্য করে? এই যে দেখতে পাচ্ছি আমাদের কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা হচ্ছে লাংস থেকে পেয়ে গেছি, সরি, ভুল কথা, কার্বন ডাই অক্সাইড যেটা আমরা টিস্যু থেকে পেয়ে গেছি। ঠিক আছে, টিস্যু থেকে পেয়েছি, টিস্যু থেকে পেয়েছি, যেটা কিছুটা লাংস এর মাধ্যমে, কিছুটা বাইকার্বনেট ফর্ম, কিছুটা প্লাস ডিজলভ ফর্ম, আর কিছুটা আমাদের অ্যামিনো হিমোগ্লোবিন ফর্মে লাংস থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো টিস্যুতে ধরো কিছু বেঁচে থাকে, ধরো পুরোপুরি রিমুভ হলো না, তখন কি করে? তখনও তো কাজ করে, কেন বাইকার্বনেট ফর্মটা সব থেকে বেশি পরিমাণে বেরোয় কে? বাইকার্বনেট ফর্ম। এই জন্য পুরো 90%, 80 থেকে 90% যে বাইকার্বনেট ফর্মটা বেরোচ্ছে, ওটা পুরোপুরি আমার লাংসের থ্রুতে নাও বেরোতে পারে অনেক সময়। যদি কোনো প্রবলেম হয়, তখন সেখানে কিডনি হেল্প করে। কি করে হেল্প করে? এই যে কার্বন ডাই অক্সাইড আর H2 মিলে যে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যানহাইড্রেসের মাধ্যমে তৈরি হয়ে কি হচ্ছে? আমাদের H+ আয়ন তৈরি করছে, আর আমাদের বাইকার্বনেট আয়ন তৈরি করছে। প্রথম কথা, এই বাইকার্বনেট আয়নটা আমাদের কিডনি ফিল্টার করে তাকে হচ্ছে ইউরিনের ফর্মে বার করে দেয়। আর H+টাকেও অনেক সময় বার করে দেয়। কেন বার করে দেয়? দুটোই আমার বডিতে ক্ষতিকারক। H+ আমার সেল ড্যামেজ করতে পারে, কেন প্রোটনকে আমার ফ্রি অবস্থায় রাখা যাবে না। এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো রেনাল আর্টারি বা রেনাল ভেন, যেটাকে আমরা বলছি, যেটা কিডনির আর কি আর্টারি ভেন, সেই কিডনি আর্টারি ভেনে আমাদের H+ বাইকার্বনেট আয়ন দুটোকেই আমরা দেখতে পাই। দেখার পরে কি করি?
দেখার পরে কি করি, দেখার পরে এই বাইকার্বনেট ফর্মটা যদি থাকে এ হচ্ছে বেস, আর এইচ প্লাস আয়ন যদি থাকে তাহলে আমার এটা হচ্ছে অ্যাসিড। তাহলে যে সময় আমার অ্যাসিড বেশি হয়ে যাবে বাইকার্বনেট আয়নকে দিয়ে ও বেসকে মেনটেন করবেন, তার মানে অ্যাসিড বেস মেনটেন করলো। আর যে সময় হচ্ছে আমার অ্যাসিড বেশি হয়ে যাবে বাইকার্বনেট আয়ন দেবে, সে সময় বাইকার্বনেট আয়ন বেশি হয়ে যাবে অ্যাসিড দিয়ে দেবে। তাহলে এই দুটোকে দিয়ে আমার পুরোপুরি মেনটেন করে হচ্ছে আমার কিডনি। ওকে, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, কেননা বাইকার্বনেট আয়নটা সব থেকে বেশি পরিমাণে বডি থেকে বেরোয় অ্যাজ আ কার্বন ডাইঅক্সাইড ফর্ম। তো কার্বন ডাইঅক্সাইড ফর্মে যখন সব থেকে বেশি পরিমাণে বেরোয়, লাংস থেকে পুরোপুরি যখন বেরোতে না পারে, তখন আমাদের কিডনি হেল্প করে যাতে এই জিনিসটা ঠিকঠাক থাকে। আর সঙ্গে সঙ্গে আমাদের পিএইচও মেনটেন করে, যাতে আমাদের ব্লাডে যে 7.4 পিএইচটা যেটা কোনোভাবে প্রবলেম না হয়ে যায়। খুব কমে গেলে খুব মুশকিল, কারণ অ্যাসিডিকে চলে গেলে আমাদের খুব মুশকিল হয়ে যাবে, খুব প্রবলেম হয়ে যাবে বডিতে। সেল, ব্লাড ব্লাড ডোনেট করতে শুরু করবে, ব্লাডের ভলিউম থেকে শুরু করে ব্লাডের বিভিন্ন সেল, প্লাজমা পুরো ডিটোরিয়েট করতে শুরু করে দেবে। ঠিক আছে, এগুলো বুঝতে হবে আস্তে আস্তে। অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করছে সেম এইচ প্লাস আয়ন দিয়ে, আর আমাদের HCO3 আয়ন দিয়ে। ঠিক আছে, আর একটা কাজ করে আয়ন ব্যালেন্স মেনটেন করে। এইচ প্লাস আর HO3 আয়নটা মেনটেন করছে, পটাশিয়াম আয়নও মেনটেন করে। কি করে? এই যে দেখতে পাচ্ছি ব্লাড পটাশিয়াম লেভেল যখন রাইজ করে যায়, ব্লাডে পটাশিয়াম লেভেল রাইজ করে গেছে মানে সেই জায়গায় অনেক সময় কি হয়, সোডিয়াম আয়ন ফল করে যায়। আচ্ছা, আগে দেখে নিই যে পটাশিয়াম আয়ন রাইজ করলে কি হয়, তারপরে সোডিয়াম আয়নটা করবো। ব্লাডে যদি পটাশিয়াম আয়নটা যদি ইনক্রিজ করে গেল, ইনক্রিজ করে গেলে আমাদের যে অ্যালডোস্টেরন হরমোন আছে অ্যাড্রিনাল কর্টেক্স, যেটা আমাদের কিডনির মাথার উপরে আছে, একদম পুরো ক্রাউন শেপ ঠিক না, মানে ক্রাউনের মতো মাথায় চড়ে বসে আছে। ওকে, ওটা অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরন হচ্ছে কিডনিকে হেল্প করে। কি করে হেল্প করে? কোনো হচ্ছে আয়নস হচ্ছে মেনটেন করার জন্য। এরকম করে কে প্লাস কে, যদি কে প্লাস এর পরিমাণ বেশি হয়ে যায়, পটাশিয়ামের পরিমাণ, কে প্লাস কে রিলিজ করিয়ে দেয়, রিলিজ করিয়ে ব্লাডে হচ্ছে পটাশিয়াম লেভেল মেনটেন করে। আর সোডিয়াম লেভেল যদি কোনো কারণে ড্রপ হয়ে যায়, সেই জায়গায় আমাদের কি করে, অ্যালডোস্টেরন জল বাড়িয়ে দেয়। জল বাড়িয়ে দেয়, জল যেখানে বাড়িয়ে দেবে কি, সোডিয়াম জলকে টানে। সোডিয়াম জলকে টানে, এই জন্য জোকের গায়ে যদি আমি নুন দিয়ে দিই, অসমোটিক প্রেসারে মরে যায়। কেন মরে যায়? কেন, ভেতরে যদি আমি ওর গায়ের ওপর নুন দিয়ে দিই, নুন জল টানতে শুরু করে ওর বডি থেকে। জল টানতে শুরু করে মানে ভেতরে ফ্লুইড গুলো টানতে শুরু করে, এই জন্য আস্তে আস্তে ওর সেল গুলো চুপসে একদম পুরো মরে যায়, আস্তে আস্তে অসমোটিক প্রেসারের জন্য মরে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে যে সোডিয়াম কি করে মেনটেন করে। যেখানে সোডিয়াম আছে সেখানে জল আছে, যেখানে সোডিয়াম আছে সেখানে জল আছে। এই জন্য ভগবান, ভগবান ঠিক, ভগবানও বলতে পারি, নেচারও বলতে পারি, আমাদের বডির, আমাদের যে সেল, আমাদের সেলের বাইরে সবসময় সোডিয়ামকে রাখে। সেলের ভেতরে সোডিয়ামকে রাখলে সোডিয়ামের সেলের মধ্যে জল ঢুকতো, জল ঢুকে পুরো সেলটা ব্লাস্ট করে যেত। মানে আমাদের যে এত অসংখ্য বিলিয়ন সেলস আছে, এই সেলগুলো পুরো মরে যেত। এই জন্য সোডিয়াম সেলের বাইরে থাকে, আর এই পটাশিয়াম হনুমানটা সেলের মধ্যে থাকে। কেন, পটাশিয়াম অতটা বেশি কার্যকরী না। অ্যাজ এ যদি আমি পজিটিভনেস বলি, তাহলে সোডিয়ামের পজিটিভনেস অনেক বেশি, সোডিয়ামের ইলেকট্রো পজিটিভিটি অনেক বেশি। ঠিক আছে, এটা বুঝতে হবে। পটাশিয়াম সেলের মধ্যে থাকে, সোডিয়াম সেলের বাইরে থাকে, দুটো ব্যালেন্সকে মেনটেন করে রাখে সবসময়। বেশিরভাগ ব্যালেন্স মেনটেন করে, কিডনিও এতে হেল্প করে। কেন, কিডনিতে যে অ্যালডোস্টেরন আছে উপরে মাথায় অ্যাড্রিনাল কর্টেক্স এর ডাউন শেপে লাগানো, সেই অ্যাড্রিনাল হরমোন হচ্ছে হেল্প করে এটা। এরপরে কি আছে, প্রোডাকশন অফ হরমোন। কি কি কাজ করে? এরিথ্রোপয়েটিন আর ক্যালসিট্রল বা ক্যালসিট্রায়লও বলে অনেক সময়, এটা ভিটামিন D3। এরিথ্রোপয়েটিন কি করে করছে দেখি। বলছে এরিথ্রোপয়েটিন করছে যখন আমাদের বডিতে ওটুর পরিমাণ কমে যায়। ওটুর পরিমাণ কমে যাচ্ছে মানে আমাদের বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ আস্তে আস্তে কমবে। কেন, হিমোগ্লোবিন হচ্ছে মেন ফাংশনের মধ্যে পড়ে অক্সিজেনকে ধরে রাখা। তাহলে অক্সিজেনের পরিমাণ কমছে, এখানে আস্তে আস্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমছে।
হিমোগ্লোবিনের পরিমাণ কমছে, সেই এফেক্টটা পড়বে আমাদের কিডনিতেও। কিডনি তখন কি করবে, কিডনি তার পেরিটিউবুলার সেল থেকে এরিথ্রোপয়েটিনকে রিলিজ করবে। কিডনির পেরিটিউবুলার সেল আছে যেখান থেকে ও এরিথ্রোপয়েটিন রিলিজ করবে। এই এরিথ্রোপয়েটিন একটা কাজ করবে, বোন ম্যারো ডেভেলপমেন্টে একবার সাহায্য করবে, ঠিক আছে, বোন ম্যারো ডেভেলপমেন্টেও সাহায্য করে। আর কি কাজ করে, আরবিসি হচ্ছে ফর্ম করতে সাহায্য করে, আরবিসি ফর্মেশন করতে সাহায্য করে। কেন, কেন আমার বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে মানে আরবিসি পরিমাণও কমে গেছে। আমি কি বলছি, ফার্স্টেই বলেছি আমার বডিতে অক্সিজেন লেভেল কমে গেছে, তার মানে আমার বডিতে আরবিসি বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। তাহলে কমে যাওয়ার জন্য আমার কিডনি সেই প্রেশারটাকে ফিল করেছে, ফিল করে পেরিটিউবুলার সেল দিয়ে এরিথ্রোপয়েটিন রিলিজ করেছে। এরিথ্রোপয়েটিন বোন ম্যারোকে হেল্প করেছে, বোন ম্যারো কি করেছে, আরবিসি কে সংখ্যা বাড়িয়ে দিয়েছে, একটা কাজ করেছে। আর একটা ভাবে কি করেছে, এরিথ্রোপয়েটিন যেহেতু ইনক্রিজ করে গেছে সেহেতু স্টিমুলেট দিয়েছে এরিথ্রোপয়েসিস হওয়া। এরিথ্রোপয়েসিস মানেও আমার আরবিসি ফর্মেশন হবে। এরিথ্রোপয়েসিস, আর পুরো এরিথ্রোপয়েসিস স্টেপ আছে, প্রচুর বড় স্টেপ আছে কি করে আরবিসি আর কি, বড় স্টেপেও করা যায় ছোট স্টেপেও করা যায়। এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি কি করে ফর্মেশন হচ্ছে বডিতে, মানে আরবিসি ফর্মেশন হচ্ছে মানে অবভিয়াসলি ওর মধ্যে হিমোগ্লোবিন থেকে শুরু করে গ্লোবিন সবই আর কি ফর্মেশন হবে। ওকে, কার্বনিক অ্যানহাইড্রেস পুরো সেল সব তৈরি হবে। এরপরে হচ্ছে ক্যালসিট্রায়ল, যেটা ভিটামিন ডি3। কি করে কি হয়, এই যে 7 ডিহাইড্রো কোলেস্টেরল, 7 ডিহাইড্রো কোলেস্টেরল এটা কোথায় থাকে, আমাদের স্কিনে থাকে। স্কিন, আমাদের আমাদের যে স্কিন থাকে, স্কিন হচ্ছে স্কিনে থাকে, এইটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। যখন এটাতে সানলাইট পড়ে তখন এটা ফ্রি ক্যালসিফেরলে কনভার্ট হয়, ফ্রি ক্যালসিফেরলে কনভার্ট। ততক্ষণ পর্যন্ত কনভার্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমার সানলাইট না পড়ছে, কেন সানলাইটেই আমার কি আছে, ভিটামিন ডি আছে, ঠিক আছে, ভিটামিন ডি আছে। ভিটামিন ডি যখন পড়লো, ভিটামিন ডি পড়ার পরে 7 ডিহাইড্রো কোলেস্টেরল অ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ হলো, হওয়ার পরে ফ্রি ক্যালসিফেরল তৈরি করে দিল। ফ্রি ক্যালসিফেরল কি করবে, কোলে ক্যালসিফেরল তৈরি করবে, কোলে ক্যালসিফেরল তৈরি করবে, এটাও ইনঅ্যাক্টিভ ফর্ম। কেন, কোলে ক্যালসিফেরল এখনো পর্যন্ত ভিটামিন ডি3 আসেনি। ডি3 ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে, ভিটামিন ডি3 ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে আমার কোলে ক্যালসিফেরল, ঠিক আছে। তারপরে আমার কিডনি আর লিভার কি করবে, এটাকে মেটাবলিজম করবে, এটার হচ্ছে বিভিন্ন রকম ফাংশনিং দেখাবে, দেখিয়ে এই কোলে ক্যালসিফেরলকে ক্যালসি ক্যালসিট্রায়লে হচ্ছে কনভার্ট করে দেবে। এই ক্যালসিট্রায়ল হচ্ছে ভিটামিন ডি3 অ্যাক্টিভ ফর্ম, যেটাকে অনেক সময় 125 ডাইহাইড্রো কোলে ক্যালসিফেরলও বলা হয়। ওকে, খুব ভালো করে মনে রাখো, আমাদের বডিতে যখন সানলাইট পড়বে, সানলাইট পড়ার আগে অবধি 7 ডাইহাইড্রো কোলেস্টেরল, এই যে যেটা ফর্মটা দেখতে পাচ্ছি এইটা আমার ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এটা পুরো আমার ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। যখন সানলাইট পড়লো তখন আমার অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে ফ্রি ক্যালসিফেরল তৈরি করলো, এই ফ্রি ক্যালসিফেরল তৈরি করলো, এটা অ্যাক্টিভ হলো। এই অ্যাক্টিভ ফর্মটা আবার ভিটামিন ডি এর ইনঅ্যাক্টিভ ফর্ম তৈরি করবে, কি, কোলে ক্যালসিফেরল। এই কোলে ক্যালসিফেরল তারপরে ভিটামিন ডি3 অ্যাক্টিভ ফর্ম তৈরি করবে, এটা হচ্ছে ক্যালসিট্রায়ল। 125 ডাইহাইড্রো কোলে ক্যালসিফেরল তৈরি করবে। এই পিপিটিটা তোমাদের আমি দিয়ে দেবো, তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, রেগুলেশন অফ ব্লাড প্রেশার। রেগুলেশন অফ ব্লাড প্রেশার মানে হচ্ছে র্যাস সিস্টেম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। কি কি বললাম, এই যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এই র্যাস সিস্টেম তোমাদেরকে আরো ডিটেলে বোঝাবো, আরো ভালো করে বোঝাবো। এখন ওপর ওপর দিয়ে বুঝিয়ে যাচ্ছি, শোনো। যখন আমার বডিতে কোনো রকম কোনো, এই যে ধরো এই যে কিডনি এই যে ফিল করলো, এই যে কিডনি ফিল করলো আমার বডিতে হচ্ছে অ্যানিমিয়া হয়ে গেছে, আস্তে আস্তে ফিল করছে, তখন কি ব্লাড প্রেশার কমছে। ব্লাড প্রেশার কমার জন্য কি হবে, কিডনির যে জাক্সটা গ্লোমেরুলার সেল আছে, জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রেনিন নামক এক হরমোন রিলিজ করবে, আর সেই টাইমে লিভার থেকে রিলিজ করবে অ্যানজিওটেনসিনোজেন।
এইবার বলে যে রেনিনটা আগে রিলিজ করে না, রিলিজ করে আগে অ্যানজিওটেনসিনোজেন লিভার থেকে। অ্যানজিওটেনসিনোজেন রিলিজ করার পরে রেনিন রিলিজ হয় আমাদের কিডনি থেকে, কিডনির কোথা থেকে, জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রিলিজ করলো। রিলিজ করার পরে এই অ্যানজিওটেনসিনকে রেনিন কনভার্ট করে দেয় অ্যানজিওটেনসিন 1। অ্যানজিওটেনসিন 1 থেকে কনভার্ট হয়ে যায় অ্যানজিওটেনসিন 2 ডিউ টু অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এসিই। ঠিক আছে, কি লিখছি, এসিই, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এর থ্রুতে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয়ে গেল। এই অ্যানজিওটেনসিন যে 2টা তৈরি হলো এটা হচ্ছে পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর মানে এই যে আমার ধরো ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলকে, ব্লাড ভেসেল কি আমার হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে, ভ্যাসো কনস্ট্রিক্ট করছে মানে ব্লাড ভেসেলটাকে আরো কনস্ট্রিক্ট করে দিচ্ছে, ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দিচ্ছে মানে প্রেসার বাড়িয়ে দিচ্ছে, ব্লাড প্রেসার বাড়িয়ে দিচ্ছে। কেন আমার বডিতে অ্যানিমিয়া হয়েছে, ব্লাড প্রেসার কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, তখন কি করেছে, তখন এই ব্লাড প্রেসার বাড়ানোর জন্য র্যাশ সিস্টেম অ্যাক্টিভেট করেছে। তার মানে রেগুলেশন অফ ব্লাড প্রেসার কি করেছে, অ্যানজিওটেনসিন 2 বার করলো। এটা হচ্ছে পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর। ভ্যাসো কনস্ট্রিকশন করতে মানে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করছে মানে আরো ছোট করে দিচ্ছে। ছোট করে দিলে কি হবে, ব্লাড প্রেসার বেড়ে যাবে। বড় নলের মধ্যে দিয়ে আমার ব্লাড ভালো করে ফ্লো হতে পারে, কিন্তু আমার ছোট নলের মধ্যে দিয়ে ব্লাড যেহেতু একদম গবগবিয়ে ফ্লো হতে পারছে না, তখন আমাদের কি হতে হবে, তখন আমাদের প্রেসার বেড়ে যাবে ব্লাডে। তাহলে অ্যানজিওটেনসিন 2 কি করলো, যখনই অ্যানজিওটেনসিন 2 মলিকিউলটা সিনথেসাইজ হয়ে গেল তখন এই ব্লাড প্রেসার বাড়িয়ে দিল। এ কি করলো, অ্যালডোস্টেরন হরমোনকে কাজে লাগালো, এডিএইচ এ কাজে লাগালো। অ্যান্টিডায়াবেটিক হরমোন, অ্যালডোস্টেরন হরমোন কি কাজ করে, দুজনে হচ্ছে আমার ওয়াটার আর সোডিয়ামকে কন্ট্রোল করে। দুজনে আমার কি করে, ওয়াটার আর সোডিয়ামকে কন্ট্রোল করে। এ হচ্ছে আমার ওয়াটারকে কন্ট্রোল করে, এ আমার সোডিয়ামকে কন্ট্রোল করে। আলটিমেটলি কি, আলটিমেটলি একই ব্যাপার। ওয়াটার ভলিউম যদি এ বাড়িয়ে দেয়, এই কোনো কারণে এদিকে যদি ওয়াটার ভলিউম বাড়িয়ে দেয় কি হবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর সোডিয়াম যদি বেড়ে যায়, অ্যালডোস্টেরন যদি সোডিয়াম আয়নকে বাড়িয়ে দেয় কি হবে, জল বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। হয়ে গেল, গল্প শেষ, খালাস। গল্প একদম খালাস, একদম পরিষ্কার ঝকঝকে টকটকে একদম সিস্টেম, মানে কি করে আর কি ব্লাড প্রেশার বাড়ানো যায়। ওকে, এরপরে এই যে র্যাশ সিস্টেম আছে, এটা র্যাশ সিস্টেম এরকম করে দেখানো হয়েছে, চাপ নেই, আমি র্যাশ সিস্টেম ভালো করে বোঝাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লাড অসমোলারিটি মেনটেন করে। অসমোলারিটি মানে অসমো রিসেপ্টরের উপর হচ্ছে কাজ করে। অসমো রিসেপ্টর মানে অসমো রিসেপ্টরকে হচ্ছে সিগন্যাল দেয়, তারপরে অসমো রিসেপ্টর উল্টো সিগন্যাল দেয়, উল্টো সিগন্যাল দিয়ে কি করে, অসমোলারিটি মেনটেন করে। অসমোলারিটি মানে ধরো আমার এরকম একটা সেল আছে, এই সেলের ভেতরে কি আছে, পটাশিয়াম আয়ন আছে আর আমার নেগেটিভ প্রোটিন আছে। এই নেগেটিভ প্রোটিনে এনপি লিখে দিলাম, নেগেটিভ প্রোটিন এনপি। ঠিক আছে, আর বাইরে কি আছে, সোডিয়াম আয়ন, বাইরে আছে আমার সোডিয়াম আয়ন। ঠিক আছে, যখন দেখা গেল যে আমার হচ্ছে জলের পরিমাণ আমার বেশি লাগবে, ঠিক আছে, জলের পরিমাণ আমার বেশি লাগবে, তখন কি করলো, করতে হলো, তখন কি করলো, সোডিয়াম আয়নকে ভেতরে ঢুকিয়ে দিল, আর পটাশিয়াম সেই সাইড দিয়েই বেরোতে থাকলো আস্তে আস্তে। তাহলে কি হলো, আস্তে আস্তে সোডিয়াম ঢুকছে মানে সেলের মধ্যে জল ঢুকবে, তাই তো। সেম জিনিস আমার ব্লাড স্ট্রিমে কি করলো, এই অসমোটিক প্রেসার মেনটেন করছে মানে ও আমার যে ধরো যেখান থেকে ফিল্ট্রেশন হবে, আমার ধরো যেখান থেকে আমার ফিল্ট্রেশন শুরু হবে, সেই ফিল্ট্রেশনের ওখানে সোডিয়াম আয়নকে বাড়িয়ে দিলে, সোডিয়াম আয়নকে বাড়িয়ে দিলে কি হবে, জলের পরিমাণ বেড়ে যাবে। তেমন এই জলের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে আমার ওখানে হচ্ছে অসমোটিক প্রেসার মেনটেন থাকছে। আবার ধরো কোনো সময় দেখলো খুব জল বেড়ে গেছে, সোডিয়াম আয়নকে টেনে নিলো, টেনে নিলে কি হবে, এখানে জলের পরিমাণটা কমে যাবে। তাহলে কি, অসমোটিক প্রেসার মেনটেন করছে। কোনো কারণে আমার ব্লাড সেল বা কিডনি সেল বা কোনো রকম সেল যেন হচ্ছে আমার ফেটে না যায়। কেন, যত আমি সোডিয়াম আয়ন দেবো তত আমার হাইপার অসমোটিক প্রেসার তৈরি হবে।
হাইপার অসমোটিক প্রেসার মানে জল ঢুকতে শুরু করবে বাইরে এনভায়রনমেন্ট থেকে, ফ্লুইড ঢুকতে শুরু করবে। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমার সোডিয়াম আয়নকে দিয়ে আর পটাশিয়াম আয়নকে দিয়ে আমি কি করতে পারি, মেনলি সোডিয়াম আয়নটাই বেশি এফেক্টিভ, যে আমি অসমোলারিটি মেনটেন করতে পারি, অসমোসিস মেনটেন করতে পারি। ওকে, রেনাল গ্লুকোনিওজেনেসিস কি করে হয় দেখি। আমরা খুব ভালো করে জানি গ্লুকোজ সাইকেলটা, খুব ভালো করে জানি। এই যে গ্লুটামাইন ছিল, গ্লুটামাইন থেকে গ্লুটামেট তৈরি হয়েছিল। গ্লুটামেট তৈরি হলে অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের, তারপরে একটা অ্যামোনিয়াম আয়ন আর একটা এমনি অ্যামোনিয়া ফর্মেই আমাদের মানে অ্যামোনিয়াটা আমাদের ইউরিয়া ফর্মে হচ্ছে বার হয়ে গেছিল। ঠিক আছে, এইখান থেকে যে আলফা কিটো গ্লুটারেট এসেছিল, এই যে গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট তৈরি হয়েছিল, সেটা পুরো প্রসেস দেখানো সম্ভব নয়, এই জন্য এখানে দেখাচ্ছি। গ্লুটামাইন প্রোটিন সিনথেসিসের পরে যেটা তৈরি হয়েছিল, তারপরে গ্লুটামেট, তারপরে আলফা কিটো গ্লুটারেট তৈরি হয়েছিল। এই আলফা কিটো গ্লুটারেট অক্সো অক্সো যে অক্সালোসাইট্রেট কে দেখছি, অক্সালোসাইট্রেট প্লাস তারপরে কি হয়, অক্সালোসাইট্রেট, এখানে সাইকেল আছে, আলফা কিটো গ্লুটারেট অক্সালো অ্যাসিডেটে কনভার্ট হয়, অক্সালো অ্যাসিডেট থেকে আবার সাইট্রেটে কনভার্ট হয়, আবার সাইট্রেটটা আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হতে পারে। তো মেন আমার সাইট্রেট মুদ্রা না, আমার মেন মুদ্রা হচ্ছে অক্সালো অ্যাসিডেট। আলফা কিটো গ্লুটারেট থেকে যখন অক্সালো অ্যাসিডেট তৈরি হলো, তখন আমার ফসফোফিনল পাইরুভেট তৈরি হলো। এই ফসফোফিনল পাইরুভেট তৈরি হয়ে ট্রায়োস ফসফেট তৈরি হলো, গ্লুকোজ তৈরি হলো। যদি এই প্রসেস, যদি হচ্ছে আমার গ্লাইকোলাইসিস হতো, যদি আমার গ্লাইকোলাইসিস হতো, ঠিক আছে, তাহলে আমার এই দিক থেকে শুরু হতো, তাহলে আমার এই দিক থেকে এই দিকে যেত। আর যেহেতু গ্লুকোনিওজেনেসিস হচ্ছে, সেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখো এই জিনিসগুলো, এই জিনিসগুলো জানো, অবশ্যই জানো, এই জিনিসগুলো আগে থেকে পড়ে এসছো। ওকে, এরপরে জিনিসটা হচ্ছে আমার দেখাবো যেটা, সেটা হচ্ছে কিডনি। তো আগের দিনই দেখিয়ে দিয়েছি নেফ্রনের স্ট্রাকচার আর নেফ্রনের ফাংশন। আচ্ছা, নেফ্রনের স্ট্রাকচার আর ফাংশন পরের দিন বোঝাবো। ঠিক আছে, থাক আজকে অনেকটাই মোটামুটি বলেছি। তো নেফ্রনের, এই যে নেফ্রন আছে, নেফ্রনের স্ট্রাকচার কোথায় কোথায় কি থাকে, এটার সঙ্গে র্যাস সিস্টেমটা একসঙ্গে বুঝিয়ে দেবো। বুঝিয়ে দেওয়ার পরেই ইউরিন ফরমেশনে ঢুকবো। ওকে, চলো বাই বাই।